টিবি খুব পুরনো রোগ। মনুষ্য সমাজ যতদিন, টিবিও প্রায় ততদিন। এসব পুরনো দিনের স্কেলিটন ইত্যাদি সব হাজার হাজার বছর আগেকার যা সব খুঁড়ে টুড়ে মাঝে মাঝে বার করা হয়, তাতেও আমরা মাঝে মাঝে টিবি হয়েছিল সেই চিহ্ন দেখতে পাই। অসুখটা যেহেতু ক্রনিক এবং খুব স্লোলি প্রোগ্রেসিভ, সেই জন্যে আজকে টিবি হলো আর কালকে লোকটা মরে গেল এরকম তো ব্যাপার হয় না। কাজেই যার টিবি ইনফেকশন হয়েছে সে ওই টিবি নিয়েও বেশ কয়েক মাস, কখনো আরও বেশি সময় সে ঘুরে ফিরে বেড়াতে পারে, তারপরে ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। কাজেই অন্য ছোঁয়াচে রোগের সঙ্গে এইটা হচ্ছে তফাৎ। হ্যাঁ, আজকে কারোর যদি এনকেফেলাইটিস হয়, তার পক্ষে ঘুরে ঘুরে আরও 5টা লোককে ইনফেক্ট করা সম্ভব নয়। হ্যাঁ, কি কারোর যদি একটা ভাইরাল মেনিনজাইটিস হয়, কিন্তু টিবি রুগী ঘুরে বেড়াচ্ছে ওই টিবি নিয়ে। কাজেই টিবির ব্যাপকতা, হ্যাঁ, ছোঁয়াচে রোগ হিসেবে ব্যাপকতা অনেক বেশি হয়েছে। হ্যাঁ, এমন তো নয় যে আজকে টিবি হলো পরশু দিন মরে গেল আর কাউকে ইনফেক্ট করার চান্সই পেল না। কাজেই এটা অনন্তকাল চলে আসছে। এবং টিবি আপনারা জানেন তো যে জার্মান ডাক্তার রবার্ট কক, তার আগে তো কেউ জানতোই না যে জীবাণুটা কি। তিনি ওই 1882-83 সালে প্রথম বার করেন যে এটা হচ্ছে ওর জীবাণু। এখন সেটা নির্ভর করে টিবিটা কোথায় হয়েছে। বেশিরভাগ টিবি তো ফুসফুসে, তার বাইরে যে টিবি হয় না তা নয়, হয় কিন্তু সেটা কম। এবং তাহলে ঘুষঘুষে জ্বর, কাশি, ওজন কমে যাওয়া, অখিদে, শরীর দুর্বল, এই রকম চিহ্ন নিয়ে তারা আসতো ডাক্তারের কাছে। এবং আগেকার দিনে আমাদের ইয়াং বয়সে তখন ডায়াগনোসিসের তো এত ল্যাবরেটরি টেস্ট ছিল না, তখন আমরা এক্স রে করাতাম আর স্পুটাম পরীক্ষা করাতাম। এবং স্পুটাম পরীক্ষারও যে সিস্টেমটা তখন ছিল সেটা খুব ভালো রকম ব্যাকটেরিয়াল লোড না হলে ওটা অনেক সময় পজিটিভ হতো না। এইটা একটা সমস্যা ছিল তখন ডায়াগনোসিস করতে। এবং সেই জন্য সেই আমলে শুধু এক্স রে দেখে টিবির ওষুধ লিখে দেওয়াটা খুব অস্বাভাবিক ছিল না। আমাদের মাস্টারমশাইরাও করতেন, আমরাও ছেলে মানুষ বয়সে করেছি। কিন্তু পরে দেখা গেল যে এটা ঠিক হচ্ছে না। যার টিবি নেই সেও অনেক সময় টিবি ওষুধ পাচ্ছে, সেটা বাঞ্ছনীয় নয়। তারপরে আমরা এই যেরকম বলছিলাম যে আস্তে আস্তে টিবির ওষুধ আবিষ্কার হলো। স্ট্রেপ্টোমাইসিন প্রথমে, তারপর আইএনএইচ, প্যাস। হ্যাঁ, আমাদের ছেলে মানুষ বয়সে মাত্র 2টো ওষুধ কম্বিনেশন ইউজ করতাম আমরা, 1.5 বছর চিকিৎসা করতে হতো। আস্তে আস্তে আরও ভালো ওষুধ আবিষ্কার হলো, রিফ্যাম্পিসিন। তাতে ডিউরেশন অফ ট্রিটমেন্ট কমে গেল। আমরা সেই যে আমার কাছে স্ট্যাটিস্টিক্স আপনি পাবেন না, ওই তো একটু আগে ও বলছিল যে মিনিটে কজন মারা যাচ্ছে, 3 মিনিটে একজন মারা যাচ্ছে সারা পৃথিবীতে। হ্যাঁ, তো কাজেই সেটা ভয়াবহ, শুনতে তো খুবই খারাপ লাগে। আর সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই এমডিআর এক্সডিআর টিবি। এটা হলে আমরা একেবারে, সেটা ওই যে 4টে ওষুধের নাম করা হলো, হ্যাঁ, ওই 4টে ওষুধে যারা সেন্সিটিভ তাদের কোনো বিশেষ সমস্যা নেই। যদি ওষুধটা পায়, রেগুলার খায়, ও ঠিক সেরে যাবে। কিন্তু এমডিআর মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তার মানে ওই 4টের মধ্যে হয়তো 2টোতে কি 3টেতে সে রেজিস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে তার চিকিৎসা তখন একটা সমস্যা হয়। আমাদের কিছু সেকেন্ড লাইন ড্রাগ আছে, তখন সেইগুলো ব্যবহার করা হয়। কিন্তু এমন ওই এক্সডিআর যে বলা হচ্ছে সেগুলো হচ্ছে ওই সেকেন্ড লাইন ড্রাগেরও অনেকগুলোতে সে রেজিস্ট্যান্ট। তখন তার ক্ষেত্রে মানে আমরা অসহায় হয়ে পড়ি। অনেক সময় সার্জারি কিছুটা কাজ দেয়, যেখানটা টিবিতে লাংসের ড্যামেজ আছে সেটা হয়তো কেটে বাদ দিয়ে দেওয়া হলো, এই রকম চিকিৎসা কিছু করা হয়। কিন্তু ওইগুলোতে আমরা রিয়েলি অসহায়। হ্যাঁ, এবং আমি জানি আমাদের ডাক্তার সহকর্মীদের 2-1 জনের এরকম এমডিআর টিবি হয়েছে এবং তাদের বিস্তর ঝঞ্ঝাট পোয়াতে হয়েছে সুস্থ হয়ে ওঠার জন্য। এইটি হচ্ছে সমস্যা, যে ড্রাগ রেজিস্ট্যান্স। ওই তো এক্ষুনি বলা হলো যে আমার কাছে এলো, মনে করুন আমি একজন প্রাইভেট প্র্যাকটিশনার। হ্যাঁ, আমি টেস্ট করালুম, রুগী পজিটিভ এলো, আমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল। এবারে আমার কাজ হচ্ছে এই টিবিটা সরকারি পোর্টালে রিপোর্ট করা এবং তাকে অ্যাডভাইস করা একটা
ন্যাশনাল টিউবারকুলোসিস ইরাডিকেশন প্রোগ্রামের ক্লিনিক অ্যাটেন্ড করতে। সে সেখানে যাবে, মাসে একবার করে ওষুধ পাবে, ওরা 6 মাসের কোর্স কমপ্লিট করে দেবে। ওর একটা কার্ড থাকে, কার্ডের ডেট লিখে লিখে দেয়, এবং 6 মাস হয়ে গেলে ধরে নেওয়া হয় যে ওর কোনো সমস্যা নেই। ইচ্ছে করলে আমরা একটু স্পুটাম পরীক্ষা আবার করাতে পারি, তো সেটা করানো না করানোটা খানিকটা অপশনাল। রুগী যদি ক্লিনিক্যালি ভালো থাকে, ওয়েট গেইন করেছে, কোনো সমস্যা নেই, তাহলে ওটা খুব জরুরি নয়।